আজকে রেকর্ডিংটা অন করি। আচ্ছা এখানে দেখেন আপনি, হ্যাঁ, আমি যখন 4 লিখি, 4 ইকুয়াল টু কি লিখতে পারি? 3, 3 দ্বারা যখন ভাগ করছি 3 ইন্টু 1 প্লাস 1 এভাবে লিখতে পারি। হ্যাঁ 3 দিয়ে একবার ভাগ যাচ্ছে এবং এক মানে এক্সট্রা থাকছে, তাই না? হ্যাঁ এক এক্সট্রা থাকছে। তাহলে এই জিনিসটা একটু নামাই ফেলি। 5 এর ক্ষেত্রে কি? 5ও একবার ভাগ যায়, প্লাস কি হ্যাঁ বাকি থাকে? 2 বাকি থাকে না? হ্যাঁ তাহলে আমি একের ক্ষেত্রে কি হবে? একের ক্ষেত্রে 3 দিয়ে কি একবারও ভাগ যায়? তাহলে 3 ইন্টু 0 প্লাস 1 হবে না? এই 3 ওয়ানটাই আমার, এটাই আমার হ্যাঁ ভাগশেষ না? ঠিক আছে বুঝছি। 2 থাকলে কি হবে? 2 ইন্টু 3 আবার 2। 3 থাকলে কি হবে? একবার ভাগ চাই, একবার ভাগ যাবে আর ভাগ হিসাবে ভাগশেষ হবে 0। 0। তো এই যে দেখেন আমার যখন মানে এই যে 10টা ভ্যালু আছে, 10টা ভ্যালুর জন্য আমার রেঞ্জ সব সময় 0 1 2 এর মধ্যেই থাকবে। রেঞ্জ থাকবে কি 0 1 2। আর আমার কোডোমেন কি দেওয়া আছে? 0 1 2। হ্যাঁ রেঞ্জ আর কোডোমেন সেম হয়ে গেলে সেই জিনিসটা আমার 1 2 ফাংশন হয়। হ্যাঁ তাহলে স্যার ওই নিচের লেখাটা ওইটা কি লেখছে? বুঝি নাই। মানে ইএস এইচ ইজ অলসো সিন্স, মানে এই লেখাটা বুঝিনি আর কি। প্রি ইমেজ কি? প্রি ইমেজ কি? মিনস তো স্যার মানে একটা ফাংশনের আউটপুট ইমেজ আউটপুটের হচ্ছে আউটপুট, আউটপুট হচ্ছে ইমেজ, প্রি ইমেজ হচ্ছে ইনপুটটা। ঠিক হ্যাঁ আছে, এখানে বলা আছে যে দেখেন জিরোর প্রি ইমেজ কি? জিরোর প্রি ইমেজ হচ্ছে 6। আমি যদি 6 এর মানে হচ্ছে 6 কার জন্য, মানে কোন ইনপুটের জন্য 6 মানে 0 আসে? 6 এর জন্য আমার 0 আসে, 3 এর জন্য আসে, 9 এর জন্য আসে। তো একটা বলা হচ্ছে 6। আমি যদি এখানে লিখে দিই সবগুলো তাও হবে। তারপরে এখানে প্রি ইমেজ একের প্রি ইমেজ কি মানে একের ইনপুট কি? 4 দিলে আমি 1 পাবো না? হ্যাঁ এই জিনিসটাই লেখা আছে ইমেজ, বুঝলেন? হ্যাঁ স্যার বুঝতে পারছি। আর কারো কোনো কোশ্চেন আছে? জি স্যার আছে স্যার। বলেন। স্যার আর বইয়ের সমস্যা স্যার, বইয়ের প্রবলেম। হ্যাঁ বলেন, বইয়ের কোথায় প্রবলেম? স্যার বইয়ের ইয়াতে সেটের 2 নম্বরের কোশ্চেনটা, সেট ওই যে সেট সেটের 2.1 না 2.2? কোথায়? 2.1 এ স্যার। 2.1, হ্যাঁ কোথায়? এক্সারসাইজে? না হ্যাঁ স্যার ইয়াতে প্রবলেম গুলা থেকে। এক্সারসাইজ না এক্সাম্পল থেকে? এক্সারসাইজ স্যার, জি স্যার এক্সারসাইজ। হ্যাঁ বলেন। স্যার একটু বড় করেন, এই যে যেটা দ্য সেট অফ পিপল। কোনটা, কয় হ্যাঁ নাম্বারটা? স্যার প্রথমটা, এটা? এই যে 3-এর প্রথমটা স্যার। এটা? হুম। হ্যাঁ, কি সমস্যা এখানে? স্যার এই জায়গাটা কিছুই বুঝিনি কে। এই তিনটা স্যার, তিনটা একটু বুঝাই দিলে ভালো হয়। তিনের একটু বুঝি নেই, মানে নিজ দা একটু বুঝছি, পরে লাস্টে দা কিন্তু একটু বুঝাই দিলে ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা দেখি আমি কি আছে এখানে। আচ্ছা, সাইজ ফ্রম হিয়ার টু দিল্লি। Non stop. আচ্ছা এই যে দেখেন এটা আগে, এটা দেখেন, এটা কি হচ্ছে 2 নাম্বারটা? জি স্যার, এটা আবার কিছুটা বোঝা যায় কিন্তু প্রথমটা একদম বোঝাই যাইতেছে না। এটা কি হবে বলেন তো, কি বুঝেছেন এখানে আসলে? স্যার প্রশ্নটা দেখা যাইতেছে না স্যার। আচ্ছা এটা স্যার বুঝছি যে যে এই যে স্যার বুঝতেছি স্যার, এই যে এটা হচ্ছে যে এই মানে এখানে যে আমার আছে, মানে এটা যেটা আমি এক্স ধরবো ওইটা এই তো পরের একটা ওই যে একটা কি বলে, মানে পরের সেন্টেন্সে ওইটাকে ওইটার ভিতরে আছে, মানে এটা বুঝাইতেছে কিন্তু ফার্স্টেরটা আমি বুঝি নাই গেছে। মানে আমি এটা 3 নম্বরটা একটু কমই বুঝছি আর কি, বুঝি নাই ধরতে গেলে। আচ্ছা দেখেন এখানে বলা হচ্ছে আমাদের 2টা করে সেট দেওয়া আছে, হ্যাঁ 2টা করে সেট দেওয়া আছে, তারপর জিজ্ঞেস করা হয়েছে কোনোটা কোনোটা সাবসেট হচ্ছে কিনা।
কোনোটা সাবসেট হচ্ছে কিনা এটা একটু এক্স্যাক্টলি স্যার, এই যে সাবসেট একটু এর মানে দ্বিতীয়টা একটু বোঝা যায়। হ্যাঁ স্যার, এটা একটু বোঝা যায়। একটা সেট হচ্ছে যারা কারা ইংলিশে কথা বলতে পারে, আর একটা সেট হচ্ছে যেসব মানুষ চাইনিজ বলতে পারে। তো এই যে দুইটা আলাদা সেট থাকে, এই দুইটা কি কেউ কারো সাবসেট হবে? না স্যার, এটা পুরো ভিন্ন স্যার, এটা কোনো সাবসেট না। কেন সাবসেট হবে না? এটা দেখেন, থার্ডটা দেখেন, দ্য সেট অফ ফ্লাইং স্কোয়ারলস এন্ড দ্য সেট অফ লিভিং ক্রিচার্স দ্যাট ক্যান ফ্লাই। এখানে কোনটা কার সাবসেট হবে? জি স্যার, প্রথমটা দ্বিতীয়টার সাবসেট হবে এটা। প্রথমটা দ্বিতীয়টা সাবসেট হবে। আর এটা ফার্স্টটা কি আছে? সেট অফ এয়ারলাইন ফ্লাইটস ফ্রম নিউ ইয়র্ক টু নিউ দিল্লি, আর সেট অফ নন স্টপ ফ্লাইটস ফ্রম নিউ ইয়র্ক টু নিউ দিল্লি। কোনটা কার সাবসেট হবে এখানে? স্যার এটা বুঝতেছি না। এটা বোঝাচ্ছে যে এই যে এইটা আছে না, পরেরটা পরেরটা বোঝাচ্ছে আমার ডাইরেক্ট ফ্লাইট। হ্যাঁ, পরেরটা বোঝাচ্ছে আমার ডাইরেক্ট স্যার ফ্লাইট। ফার্স্টেরটা কি সেকেন্ডের সাবসেট হবে? ফার্স্টেরটা সেকেন্ডের সাবসেট। মানে স্যার এ তে যে এটা দ্য সেট অফ এয়ারলাইন ফ্লাইটস ফ্রম নিউ ইয়র্ক টু নিউ দিল্লি, এটা কি এই সেকেন্ড সেন্টেন্সটা এটার সাবসেট না? না, আমার কেন জানি মনে হচ্ছে সেকেন্ডটা ফার্স্টেরটা সাবসেট হবে। দেখি আমরা। হ্যাঁ, ফার্স্টেরটাতে আমাদের কি কি থাকবে? ফার্স্টেরটাতে নন স্টপ গুলো থাকবে, আবার মাঝে ব্রেক নিয়েও এগুলোও থাকবে তো, তাই না? দেখেন, নিউ ইয়র্ক থেকে নিউ দিল্লিতে আমি যাব। হ্যাঁ, এখানে সেট অফ এয়ারলাইন ফ্লাইটস মানে যে কোনো ফ্লাইট, মানে ডাইরেক্ট ফ্লাইট বা ইনডাইরেক্ট আমি ঘুরে যাব, এই ধরনের ফ্লাইটও থাকবে। এই জিনিসটাকে আপনি ছোটখাটো ভাবে যদি চিন্তা করেন, মনে করেন ঢাকা থেকে কক্সবাজার যাবেন। হ্যাঁ, ঢাকা থেকে কক্সবাজার যাবেন, তো ঢাকা থেকে সরাসরি কক্সবাজার যাওয়া যায়, অথবা ঢাকা থেকে চিটাগাং গেলেন, তারপর চিটাগাং থেকে কক্সবাজার গেলেন, এটা করা যায় না? বুঝা গেছে? জি স্যার। জি স্যার। তো ফার্স্ট এডটাতে কিন্তু ওই সবগুলোই ইনক্লুড করবে, যে ঢাকা থেকে সরাসরি চিটাগাং, সরি কক্সবাজার গেলেন, ঢাকা থেকে চিটাগাং হয়ে কক্সবাজার গেলেন, ঠিক আছে? এই ধরনের সবগুলো কেসই কনসিডার করবে। কিন্তু সেকেন্ডটার ক্ষেত্রে কি কনসিডার করবে? শুধু যে সরাসরি ঢাকা থেকে কক্সবাজার গেলেন। তাহলে কোনটা কার সাবসেট হবে? সেকেন্ডটা ফার্স্ট এডটার সাবসেট হবে। এটাই হওয়ার কথা না? স্যার সেকেন্ডটা তো স্যার একদম মানে ওইটাতে আর কোনো জায়গায় আপনার স্টপ করার কোনো এওয়ে নাই, কিন্তু ফার্স্টেরটা তো এওয়ে আছে যে আমি চাইলে এক জায়গায় রাখতে পারবো, আর এটা তো একদম ডিরেক্ট চলে যাবে। তাহলে এটা ফার্স্টেরটার সাবসেট তো এটা হওয়ার কথা, তাই না নাকি? না, ফার্স্ট এডটাতে বলেছে যে যেকোনো মাঝে মাঝে থামা যাবে, কিন্তু থামার সাথে সাথে কিন্তু ডাইরেক্ট যাওয়ার ইগুলো এটার মধ্যে ইনক্লুডেড। ডাইরেক্ট যাওয়ার এটাও হ্যাঁ কিন্তু আমি এর মধ্যে। বুঝতে পারছি এটা। ডাইরেক্ট যাওয়ার মানে হচ্ছে যে এই যে সেট অফ এয়ারলাইন্স মানে কি, মানে আপনি ডাইরেক্ট যেতে পারবেন অথবা ভেঙে ভেঙে যেতে পারবেন, সবগুলোই এই সেটটার মধ্যে ইনক্লুডেড। আর এই আচ্ছা সেটটার আচ্ছা, মধ্যে, বুঝতে পারছি স্যার, বুঝতে পারছি। সেটার মধ্যে শুধুমাত্র সরাসরি যাওয়ারটা ইনক্লুডেড। তাহলে এটা তো ছোট সেট, তাই না? এটাই ওটার সাবসেট। জি স্যার, বুঝতে পারছি। আরেকটা প্রবলেম হচ্ছে স্যার ওই যে এক্স লেস, স্যার প্রশ্নগুলো দেখি একটু, তাহলে আমি বলতে। নাম্বারটা লিখে রাখবেন। হ্যাঁ, আগে থেকে লিখে রাখবেন যে কোনটা কোনটা সমস্যা, তাহলে সুবিধা হয়, কোন স্লাইডে সমস্যা বা কয় নাম্বার পেজে স্যার সমস্যা। স্যার এই যে দুইয়ের স্যার দুইয়ের এই যে সি নাম্বারটা স্যার এটাও বুঝিনি কেন। দুয়ের সি নাম্বারটা সেট জি বিল্ডার স্যার। নোটেশন দিয়ে। আচ্ছা, এক্স এক্স হবে একটা ক্যারেক্টার, আর ক্যারেক্টারটা হবে এম থেকে শুরু করে পি পর্যন্ত, এম এন ও পি, আর কিছু না। আচ্ছা আচ্ছা, আমি আগে থেকে বলে দিব যে এক্স এর ভিতরে কি কি আছে। সেট বিল্ডার নোটেশন দিয়ে লিখতে বলছে না? সেট বিল্ডার নোটেশন কি লিখবেন? এক্স সাচ দ্যাট, লিখবেন এম লেস দেন ইকুয়াল টু এক্স লেস দেন ইকুয়াল টু পি। বুঝা গেছে? লিখেলেন, এই জিনিসটাই হবে এক্স সাচ দ্যাট এম, তারপরে হচ্ছে লেস দেন ইকুয়াল টু সাইনটা, মাঝখানে স্যার এক্স, তারপর আবার লেস দেন ইকুয়াল টু পি। স্যার 7 নাম্বারটা স্যার, সাতের এই দুইটার প্রথম দুইটার একটা হবে স্যার, দেখি স্যার 7 নাম্বারের প্রথম দুইটার একটা হবে, দেখি। বুঝি নাই, সাতের কি হবে? স্যার 7 নাম্বার প্রশ্নটা দেখি, প্রথম দুইটার যে কোনো একটা হবে স্যার, আমি তো লিখি নাই নাম্বার। লিখে রাখতে হবে, তাহলে সুবিধা আর কি, সহজ হবে। হ্যাঁ স্যার, প্রথমটা স্যার, প্রথমটা। হ্যাঁ, কি বলা হচ্ছে এটা? ডিটারমাইন হোয়েদার টু ইজ এন এলিমেন্ট অফ সেট। আচ্ছা, দুই, এই যে টু এই সেটের মধ্যে আছে কিনা, এই সেটের মধ্যে আছে না? হ্যাঁ স্যার আছে। কি প্রশ্ন করেছে আমাদের? প্রশ্ন হচ্ছে যে এই যে টু, এটা কি এলিমেন্ট হিসেবে এই সেটের মধ্যে আছে কিনা, এই ও সেটটা কি আসলে? স্যার, আমি আসলে বুঝতে পারি না প্রশ্ন, ওই যে আমি তো ভাবতেছি স্যার ইন্টিজার দেন তো স্যার অনেকগুলা, তাহলে এটা আনসার কি হবে? আচ্ছা ঠিক আছে স্যার, বুঝতে পারছি।
থ্যাংক ইউ স্যার। এটার মধ্যে কি আছে? জি স্যার, 2 আছে এটার ভিতরে। এটার ভিতরে 2 না, এটার ভিতরে এটার ভিতরে 2 নাই স্যার। 2 এটার ভিতরে হবে 2 না। কিন্তু নাই। নাই এটার স্যার, ভিতরে স্কোয়ার করে দিলে 4 হয়ে যাবে। 1 4 9 এগুলো আছে, হ্যাঁ, এই সেটের মধ্যে। ঠিক আছে, এটার মধ্যে যেমন আছে, দেখেন এটার মধ্যে আছে। এটার মধ্যে কি আছে? জি স্যার। এটার মধ্যে কি 2 আছে? যে ডি নাম্বারের মধ্যে ডি এ কিন্তু 2 নাই, হ্যাঁ, 2 কিন্তু সেট আকারে আছে, এলিমেন্ট আকারে নাই। ই এর মধ্যেও 2 নাই, এফ এর মধ্যেও 2 নাই, শুধু সি এর মধ্যে 2 আছে, এই যে 2। জি স্যার, আনসার তাহলে এ আর সি, হ্যাঁ, এ আর সি এর মধ্যে আছে, বাকিগুলোর মধ্যে কিন্তু 2 নাই। আচ্ছা, আর কোনো সমস্যা আছে? স্যার হ্যাঁ বলেন। স্যার আপনি যে ওই 3 নম্বরটা দেখাইলেন মানে ওইটার অ্যান্সার আমরা কিভাবে লিখবো? এটাকে একটা সেট ধরবেন, এটাকে ধরবেন মনে করেন সেট এ, আর এটাকে ধরবেন সেট বি। সেট এ ইকুয়াল টু এ লাইনটা লিখবেন, সেট বি ইকুয়াল টু এ লাইনটা লিখবেন, তারপর কি লিখবেন? বি ইজ এ সাবসেট অফ এ, যেভাবে লিখি আমরা সাইনটা দিয়ে, শেষ। ঠিক আছে স্যার। আর কারো কোনো জায়গায় সমস্যা আছে? স্যার স্লাইড 14 তে একটু যান। 14, হ্যাঁ। স্যার এই যে এক্সাম্পলটা এটা উম, মানে কিভাবে করছেন সেটা আবার একটু বলুন। আচ্ছা, এক্সাম্পলটা এটা জাস্ট একটা প্রুফ করে দেখাইছে, হ্যাঁ, প্রুফ করে দেখাইছে। আপনি নর্মালি 3টা ভ্যালু নিয়েও দেখতে পারেন, যে কোনো 3টা ভ্যালু। আর মানে কি, রিয়েল নাম্বার না, রিয়েল নাম্বারের মধ্যে যে কোনো 3টা ভ্যালু নিয়ে দেখতে পারেন। মনে করেন সবচেয়ে সিম্পল ভ্যালু কি, 1 2 3। আপনি 1 নিলেন, 1 নিলে এখানে কত আসে আউটপুট? 1 আসে। 1 আসে। 2 নিলে কি আসে? 3 3 নিলে কি আসে? 5 5। তো দেখেন আমরা 1 2 3 তিনটা আউটপুট ইনপুট নিছিলাম, তিনটা ইনপুটের জন্য আমরা আউটপুট কি পেলাম? 1 3 5, তাই না? তো দেখেন হ্যাঁ ইনপুট যখন ছোট থেকে বড় হচ্ছে, আমার আউটপুটটাও ছোট থেকে বড় হচ্ছে। তাই আমি কি বলতে পারবি? এটা আমার একটা ইনক্রিজিং ফাংশন। মানে স্যার আমাদের কি এইভাবে প্রুফ করে লেখা লাগবে যে মানে পরীক্ষার না, খাতায়? আমি যেভাবে আপনাকে এখন বললাম এভাবে লিখলেও হবে, বুঝতে স্যার আর পারছেন? উপরে এই যে লেখাটা লিখছে স্যার, এফ ইজ কল্ড স্ট্রিক্টলি ডিক্রিজিং। ডিক্রিজিং ইফ এফ অফ এক্স লেস দেন এফ অফ ওয়াই। হ্যাঁ, এটা যদি আমার মনে করেন এরকম থাকতো, মনে করেন 100 - x, যেটা গত ক্লাসে বলছিলাম, এরকম থাকে, তাহলে দেখেন আপনি 1 2 3 ইনপুট নিলে আপনার আউটপুট কেমন আসে? 1 2 3 ইনপুট নিলে আপনার আউটপুট কেমন আসে? আউটপুট স্যার কমে যায় আস্তে আস্তে। কমে যায় না? হ্যাঁ 99 হয়, 98 হয়, 97। এই জিনিসটা হলে তখন এটাকে ডিক্রিজিং বলবে, যে ইনপুট বাড়ছে, দেখেন ইনপুট বাড়ছে কিন্তু আউটপুটটা কমছে, এটাই বোঝাচ্ছে। উম, ঠিক বুঝতে আছে পারছেন? স্যার। হ্যাঁ আচ্ছা, স্যার আরেকটা সমস্যা আছে 16 নম্বর মানে 16 নম্বর পেজে। হ্যাঁ বলেন। স্যার এই যে মানে এই যে এই জায়গায় নিচে নোট দিয়ে যে লিখছেন কথাটা। হ্যাঁ, নোটেরটা এই যে 18 নম্বর পেজে এখানে বলা আছে ডিটেলস, প্রুফ করে দেওয়া আছে এক্সাম্পলটা। হ্যাঁ বলেন, এই জিনিসটাই 18 নম্বর নোটেরটা এখানে লিখা ডিটেলস। উম, স্যার এমনি ওই 16 নম্বর পেজে যে ওই নিচে যে লেখাটা না, হ্যাঁ, এই যে দিস ইজ নট ট্রু। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ ওইটা ওইটা মানে এটাই বললাম। ওইখানে স্যার আমরা যে অসীম অসীম যে আছে কিন্তু ওইখানে আমরা 2 ধরছি, 2 ইনটু জেড। মানে এটা কিভাবে মানে এইটা পুরো বুঝাই দেন স্যার। এটা ফাংশন, হ্যাঁ, এটা কিন্তু ফাংশন। আর এ, এ যে ইনফিনিট হবে, এ কিন্তু আমার ডোমেন, বুঝা গেছে? এ হচ্ছে আমার ডোমেন এবং রেঞ্জ। এই যে জেড আসছে না, হ্যাঁ এটা হচ্ছে আমার ডোমেন এবং রেঞ্জ বোঝাচ্ছে। বুঝা গেছে কথাটা? যে আমার ডোমেন এবং রেঞ্জ, একটা ফাংশন একটা ডোমেন এবং রেঞ্জের সাপেক্ষে থাকে না, ডোমেন এবং কোডোমেনের সাপেক্ষে থাকে না, হ্যাঁ হ্যাঁ স্যার। ঠিক আছে না? ওই ডোমেন আর রেঞ্জটা, বা সরি ডোমেন এবং কোডোমেনটা যদি ইনফিনিট হয়, ফাংশনটা এরকম থাকবে। ফাংশন তো ইনফিনিট হবে না, ফাংশন কখনো ইনফিনিট হয় বা এরকম কিছু হয় না, উম, বুঝা গেছে? ডোমেনটা যদি আমি যে কোনো, মানে ডোমেন ইনফিনিট হওয়া মানে কি, আমি যে কোনো নাম্বার বসাতে পারবো আচ্ছা ডোমেন। ওইটা একটা ফাংশন শুধু। ঠিক হ্যাঁ, আছে। ওটা একটা ফাংশন। আর এমনি অ্যান্সার লেখার সময় তো ওই যে ইজ মানে ওই ওইভাবে লিখে দিলে হবে সামনে স্যার, তাই না? হ্যাঁ, হ্যাঁ, এটা একটা
কনসেপ্ট, হ্যাঁ এগুলো থেকে কনসেপ্ট থেকে নর্মালি ছোটখাটো প্রশ্ন আসে বা থিওরিটিক্যাল আসে, এখান থেকে ম্যাথ আসে না, ঠিক আছে, এগুলো কনসেপ্ট। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, আমরা অনেকক্ষণ কোশ্চেন নিলাম, আমরা ক্লাস শুরু করি, তারপরে যদি কারো কোনো কোশ্চেন থাকে আমরা ক্লাস শেষে আবার করতে পারবো, হ্যাঁ ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, তো আমরা ক্লাস শুরু করার আগে আমরা একটু গত ক্লাসের একটু ওভারভিউ করে নিই, ঠিক আছে। আমরা ফাংশন বলতে কি বোঝায়? ফাংশন বলতে কি বোঝায়? কেউ বলতে পারবেন না ফাংশন বলতে কি বোঝায়? স্যার স্যার এমন একটা সিস্টেম যার হচ্ছে আউটপুট হতে পারে বা একটা ইনপুটের একটা আউটপুট হতে পারে, কিন্তু একটা ইনপুটের দুইটা তিনটা আউটপুট হতে পারে না, এটাই আর কি ফাংশন। হ্যাঁ ঠিক বলছেন, যে আমাদের ফাংশনের ক্ষেত্রে একটা ইনপুট থাকে একটা আউটপুট থাকে একটা সিস্টেম এরকম, এবং এই ক্ষেত্রে আমাদের একটা ইনপুটের জন্য কখনোই একের বেশি আউটপুট হতে পারবে না, এটাই হচ্ছে আমাদের ফাংশনের ডেফিনেশন। হ্যাঁ আমাদের এভাবে কিন্তু সবারই এরকম ডেফিনেশন কি বা এটা বলতে কি বোঝায় এগুলো আমাদের মুখে বলার প্র্যাকটিসটা থাকতে হবে, কারণ ঠিক আছে, কারণ আমাদের ইউনিভার্সিটি লাইফে অনেক প্রেজেন্টেশন থাকে অনেক ভাইভা থাকে, আমাদের কিন্তু জিনিসগুলো কথায় বলতে পারতে হবে, ঠিক আছে, আমাদের এখানে মুখস্থ করতে হবে না, আপনাকে এই জিনিসটা সরাসরি মুখস্থ বলতে হবে না, কিন্তু আপনাকে বলতে পারতে হবে যে জিনিসটা আসলে কি। আচ্ছা, এটা দেখেছি আমরা, তারপরে দেখেছিলাম আমরা ওয়ান টু ওয়ান ফাংশন কখন হয়, কোন একটা ফাংশন ওয়ান টু ওয়ান ফাংশন কখন হয়? একটা ইনপুটের জন্য যখন একটাই আউটপুট হয়। বুঝে নাই, আরেকবার কেউ একটু ভালো করে বললেন ক্লিয়ারলি। একটা ইনপুটের জন্য একটা আউটপুট হয়। হ্যাঁ আমাদের একটা ইনপুটের জন্য একটাই আউটপুট হবে, মানে হচ্ছে অন্যভাবে বললে যে আমার একের বেশি ইনপুটের জন্য কখনোই সেম আউটপুট আসবে না, ঠিক আছে না, একের বেশি ইনপুটের জন্য কখনোই আমাদের সেম আউটপুট আসবে না। তারপর আমরা দেখেছিলাম ওয়ান টু ফাংশন কি? ওয়ান টু ফাংশন কি? কোডোমেইন গুলোই হচ্ছে রেঞ্জ, মানে এক্সট্রা ভ্যালু থাকবে না, সেটাই মানে হ্যাঁ এক্সট্রা ইমেজ যাতে না থাকে সেটা হচ্ছে। সেটা হচ্ছে আমাদের ওয়ান টু ফাংশন, আমাদের ওয়ান টু ফাংশনের কোডোমেন এবং রেঞ্জ সমান হবে, কোডোমেন রেঞ্জ সমান এবং সেম হবে। তারপরে আমরা অনেক ছোটখাটো ফাংশন দেখেছিলাম, ফ্লোর ফাংশন এবং সিলিং ফাংশন দেখেছিলাম। ফ্লোর ফাংশন এবং সিলিং ফাংশন কি? ফ্লোর ফাংশন বলতে স্যার নিচে যেগুলো যেমন 3.5 হলে সেটা ফ্লোর হচ্ছে 3 হবে, আর সিলিং হচ্ছে পূর্ণ সংখ্যা আর কি, আপার পূর্ণ সংখ্যা এবং লোয়ার পূর্ণ সংখ্যা। আপার পূর্ণ সংখ্যা, আমার যদি থাকে 7.5 থাকে, এটার ফ্লোর ভ্যালু কি হবে? 7 হবে স্যার। 7 হবে। সিলিং ভ্যালু কি হবে? স্যার 8 হবে স্যার। 8 হবে। হ্যাঁ আমাদের কোনো যদি একটা দশমিক সংখ্যা দেওয়া থাকে, দশমিক না দেওয়া থাকলেও আমাদের যদি একটা পূর্ণ সংখ্যা দেওয়া থাকে, মনে করেন দেওয়া হচ্ছে 7 এর সিলিং আর ফ্লোর কিন্তু 7ই, হ্যাঁ এটা আমাদের ক্লিয়ার থাকতে হবে। 7 যদি আমার দেওয়া থাকে, একটা যদি পূর্ণ সংখ্যা আমার দেওয়া থাকে, তা ফ্লোর এবং সিলিং কিন্তু 7ই, ঠিক আছে। আমরা সিলিং বের করতে অনেকে 8 বানায় ফেলি, এই কাজটা করা যাবে। আচ্ছা ঠিক আছে, এই জিনিসগুলো আমরা কত ক্লাসে দেখেছিলাম। তারপর আমরা বাইজেক্টিভটাও দেখেছিলাম। বাইজেক্টিভ কি ছিল? একই সাথে 1 to 1 এবং 1 to হবে আর কি, যে ফাংশন গুলো। হ্যাঁ যদি একটা ফাংশন একই সাথে 1 to 1 এবং 1 to হয়, তখন সেটাকে আমরা বাইজেক্টিভ ফাংশন বলি। আচ্ছা আমরা আরো কিছু জিনিস দেখি, আমরা কয়েকটা ফাংশন দেখবো, তারপর আমরা দুইটা অপারেশনে চলে যাবো, ঠিক আছে। আচ্ছা এই ফাংশনটা দেখেন, আমার একটা ফাংশন দেওয়া আছে জি অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 2, এটা অন টু কিনা আমরা জিজ্ঞেস করেছে, আর এটা আমার ডোমেন এবং কোডোমেন দেওয়া আছে আর থেকে আর, ঠিক আছে। এটার আমরা গ্রাফটা একটু প্লট করেছি, এটা দেখে বলেন তো যে আমাদের এই ফাংশনটা ওয়ান টু ফাংশন কিনা। জি স্যার, 1 to ফাংশন। এটা ওয়ান টু ফাংশন হওয়ার শর্ত কি? ফার্স্টে কি ওয়ান টু ফাংশন শর্ত কি? 1 to ফাংশন হওয়ার শর্ত হচ্ছে যে এই কোডোমেন গুলাই রেঞ্জ হবে, যেহেতু এটা 10 এর গ্রাফস, তাহলে 10 এ তো সবগুলা মানই নেয়, তাই না স্যার? কিসের গ্রাফ এটা? ও না না, 10 এর গ্রাফ না, সরি। এটা আমাদের ফাংশনের গ্রাফ, হ্যাঁ ফাংশনের গ্রাফ, এটা আমাদের কোনো টেন বা ইসের গ্রাফ না। এই যে দেখেন, আমরা যদি গ্রাফটা একটু দেখি সবাই, আমাদের যদি ফার্স্টে ইটা দেখি, ফাংশনের ইটা দেখি, এই যে জি অফ এক্স বলতে কি বোঝায় আসলে? ওয়াই বোঝায়, তাই না। জি অফ এক্স কে ওয়াই দ্বারা আমরা লিখতে পারি, ওয়াই ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 2,
গ্রাফের এই জিনিসটা হচ্ছে আমাদের কি এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে আমাদের কি ওয়াই অ্যাক্সিস, ঠিক আছে। তো আমরা এই যে এক্স এর যে ভ্যালুগুলো আমরা এক্স অ্যাক্সিসে বসাবো, আর এই যে এফ অফ এক্স বা জি অফ এক্স বা ওয়াই এর ভ্যালুগুলো এই জায়গায় বসাবো। তো আমার যখন 1 2 চেক করতে হবে, আমার কি চেক করতে হবে, আমার কোডোমেন আর রেঞ্জ সেম কিনা। আমার এখানে কোডোমেন কি দেওয়া আছে আর, আমার রেঞ্জ কি হবে, আমার R। রেঞ্জ আরই হবে স্যার। না স্যার এটা 1 2 না। মানে আর হলে হবে, এটা হচ্ছে 1 to 1 2 হবে, আর যদি আর না হয় তাহলে 1 2 হবে না। এটা 1 to 1 না, কারণ মানে এখানে ওয়াই এর ইয়েগুলো ভ্যালুগুলো মানে নেওয়া হবে না। সবাই একটু দেখেন ভালো করে, হ্যাঁ। এই যে দেখেন ওয়াই, আমি যদি এখানে যে কোনো একটা ভ্যালু বসাই, আমি কি আর এর সবগুলো ভ্যালু পাওয়া সম্ভব? না স্যার, মাইনাসের জি না পাওয়া স্যার। সম্ভব না। আমি যখন এই ফাংশনে যাই ভ্যালু বসাই না কেন, যেটাই বসান না কেন আপনি, সব সময় সেটা -2 এবং -2 এর থেকে বড় হবে। -2 থেকে ছোট ভ্যালু পাওয়া সম্ভব কিনা একটু ভেবে দেখেন তো। কারণ আমার এখানে স্কোয়ার আছে, ফার্স্ট কথা আমার স্কোয়ার আছে, আমি যদি 0 বসাই শুধুমাত্র তখনই আমি কি পাবো, -2। আমি যদি 1 বসাই তাহলে আমি কি পাবো, মাইনাস 1 বসালে আমি কি পাবো, মাইনাস -1 1 পাইবেন স্যার। -1 পাবো। তাছাড়া আমি যে কোনো ভ্যালু বসাই না কেন, সবগুলোর জন্য দেখেন সবসময় আমি একটা পজিটিভ নাম্বার পাচ্ছি, সবসময় পজিটিভ নাম্বার পাচ্ছি। সো আমার রেঞ্জ কি থাকবে, রেঞ্জ থাকবে -2 থেকে পজিটিভ ইনফিনিটি। আমার রেঞ্জ থাকবে না -2 থেকে পজিটিভ ইনফিনিটি। জি স্যার। জি স্যার। আর আমার আর কি দেওয়া আছে, পজিটিভ এবং নেগেটিভ দুই দিকে ইনফিনিটি, তাই না, পজিটিভ এবং নেগেটিভ দুই দিকে ইনফিনিটি। তো আমার রেঞ্জ আর কোডোমেন কিন্তু সেম না, কারণ আমি এই যে আমার রেঞ্জে কি আছে, -4 -6 -8 এরকম সব নাম্বার আছে না, সরি কোডোমেনে, কিন্তু রেঞ্জে তো এগুলো কোনোদিনও আসা সম্ভব না। আসা কি সম্ভব? নো স্যার। আসা সম্ভব না। তাই এই জিনিসটা আমার কখনোই কি হবে না। আচ্ছা, তারপর আমরা 1 to 1 দেখি। 1 to 1 এর শর্তটা কি? স্যার এটা 1 to 1 ও না স্যার। জি না স্যার 1 to 1 না। এটা আমাদের 1 to 1 হবে না। কেন হবে না? কারণ আমাদের এখানে স্কোয়ার আছে, এটা দেখলেই আসলে বোঝা যায় যে স্কোয়ার থাকলেই আসলে 1 to 1 হবে না। কেন? জি স্যার। প্লাস মাইনাস দুটার জন্য আমাদের একটা ভ্যালু আসবে, ঠিক আছে। যে দেখেন, এটা গ্রাফ থেকে বোঝার একটা উপায় কি, এক্স অ্যাক্সিসে যদি আমাদের এরকম লাইন দুইটা থাকে, তাহলে সেটা আমাদের 1 to 1 হবে না। দেখেন এই জিনিসটা আমরা বুঝেছি কিনা, হ্যাঁ। হ্যাঁ স্যার বুঝতে পারছি। আচ্ছা, তাহলে আমরা নেক্সটে চলে যাই, হ্যাঁ। এই এক্সাম্পলটাই আমরা কয়েকভাবে দেখবো, হ্যাঁ, তাহলে জিনিসটা আরো ক্লিয়ার হবে আমাদের। দেখেন এখন আমাদের ডোমেন এবং কোডোমেনটা চেঞ্জ করে দিচ্ছি। ডোমেনটা দেওয়া আছে আর প্লাস এবং কোডোমেনটা দেওয়া আছে আর প্লাস। এটা দিয়ে কি বোঝায়, যে কোনো বাস্তব সংখ্যা কিন্তু পজিটিভ গুলো, শুধুমাত্র Positive। পজিটিভ গুলো, আমরা নেগেটিভ গুলো বাদ দিয়ে দিচ্ছি, ঠিক আছে। আর প্লাস বলতে আসলে 0 থেকে শুরু করে উপরের গুলো বোঝায়। এখন আমার ফাংশনটা কি আছে, এক্স স্কোয়ার। এই ক্ষেত্রে এটা আমার কি 1 to 1 হবে কিনা, জি স্যার 1 to 1 হবে, বাট 1 2 হবে না। আমরা একটা একটা করে দেখি, হ্যাঁ, আমরা একটা একটা করে দেখি এটা 1 to 1 হবে কিনা। জি স্যার 1 to 1 হবে। বাকিদের কি মনে হয় এই জিনিসটা, বাকিদের কি মনে হয় এটা 1 to 1 হবে না হবে না? স্যার হবে তো মনে স্যার হয়, কারণ হবে। সবগুলো পজিটিভ নাম্বার নিচ্ছি। হ্যাঁ। ঠিক আছে, 1 to 1 হবে স্যার। এটা আমাদের 1 to 1 হবে, ঠিক আছে। কেন হবে? কারণ আমরা ইনপুট হিসেবে শুধুমাত্র পজিটিভ নাম্বার গুলোই নিচ্ছি। ইনপুট হিসেবে দেখেন শুধুমাত্র পজিটিভ। তাহলে আমি যে একটা যে এক্সাম্পল বারবার বলছিলাম +2 -2 এর, তোমরা এখানে -2 তো কনসিডারই করছি না, তাই না, শুধুমাত্র প্লাস নাম্বার গুলো কনসিডার করছি। আচ্ছা, এটা আমাদের 1 to 1 হবে। 1 to কি হবে? জি না স্যার 1 2 হবে না। 1 2 হবে না স্যার। কেন হবে না? কেন হবে না এটাও তো বুঝতে হবে। জি স্যার, কারণ আমরা মানে মানে সবগুলো ডোমেইন আর কি, সরি সম্পূর্ণ রেঞ্জ আমাদের কোডোমেইন গুলো আমার রেঞ্জ হবে না আর কি। যেমন আমি যদি 2 নেই এখানে তাহলে আমার 4 আসতেছে, তাহলে 3 বাদ যাচ্ছে আমার। আচ্ছা। এটা একটা চিন্তা হতে পারে। আর কারো এটার আমি অ্যান্সার দিচ্ছি, হ্যাঁ, এটা একটা সমস্যা আছে, এটা অ্যান্সার দিচ্ছি। অন্য কারো কারণে মনে হয় যার রেঞ্জ হবে না, রেঞ্জের কোডোমেন সেম হবে না আর কি। দেখেন আমাদের এখানে কিন্তু নেগেটিভ নাম্বারের কোনো কেস নাই, আমার কোডোমেনও বলা আছে কি পজিটিভ নাম্বার, আর আমার রেঞ্জ তো পজিটিভ আসবে, এটা তো আমরা বুঝতে পারছি। আরেকটা যেটা উনি বললেন
যে 3f টা, হ্যাঁ 3f টাও কিন্তু আমাদের আসা সম্ভব। কেন আসা সম্ভব? আপনি কি 3 এর কি স্কয়ার রুট বের করতে পারেন না? ভেবে দেখেন তো, জি স্যার। 3 এরও কিন্তু স্কয়ার রুট বের করা সম্ভব। 1.7 বা এরকম সামথিং কিছু আসে মনে হয়। 3 এরও স্কয়ার রুট বের করা সম্ভব। সো ওই জিনিসটা 1.7 যে জিনিসটা আসে স্কয়ার রুট করলে, ওটার স্কয়ার করলে তো আপনি কি পাবেন? 3 পাবেন। কথাটা কি বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি। ঠিক আছে, আমাদের কিন্তু সব নাম্বারই স্কয়ার এবং স্কয়ার রুট বের করা সম্ভব। আমরা জাস্ট পূর্ণ সংখ্যাগুলো নাই করি, ঠিক আছে, কিন্তু পূর্ণ সংখ্যা ছাড়াও কিন্তু স্কয়ার এবং স্কয়ার রুট বের করা সম্ভব। এটা আমাদের 1 টু হবে। আচ্ছা 1 টু 1 টু হলে সেই জিনিসটা আমাদের বাইজেক্টিভও হবে। আমরা পরেরটা এই যে, এখন আমাদের দেখেন আমাদের কি হচ্ছে, সেম এক্সাম্পলটা আমাদের জাস্ট ডোমেন এবং রেঞ্জ, সরি ডোমেন এবং কোডোমেনটা চেঞ্জ হচ্ছে। ডোমেনটা এখন দেখেন কি আমাদের আর, মানে যে কোনো পজিটিভ নেগেটিভ নাম্বার থাকতে পারে। তাহলে এটা কি 1 টু 1 হবে? না স্যার। না স্যার। এটা আমাদের 1 টু 1 হবে না, কারণ আমরা ইনপুট হিসেবে নেগেটিভ নাম্বারও কনসিডার করছি। ঠিক আছে, আমরা ইনপুট হিসেবে কিন্তু নেগেটিভ নাম্বারও কনসিডার করছি। তো পজিটিভ নেগেটিভ দুটার জন্য আমাদের সেম আউটপুট আসতে পারে, এই জন্য এটা আমাদের 1 টু 1 হবে না। এটা কি আমাদের 1 টু হবে? স্যার বুঝি নাই স্যার পুরোটা। আচ্ছা এই যে দেখেন আমার ইনপুট কি আছে আর, আর মানে কি আমার পজিটিভ নেগেটিভ দুটাই থাকতে পারে, তাই না, ইনপুট জি হিসেবে স্যার। হুম। এই জায়গাতে আমি +2 বসালেও আমার আউটপুট আসবে 4, -2 বসালেও আউটপুট আসবে আমার 4, আসবে না? তাহলে তো স্যার আমার কোডোমানের সাথে মিলতেছে। আমি তো এটা আমার 1 টু 1 করার সময় কি কোডোমেনের সাথে মিলাই না, আমি হচ্ছে যে প্রত্যেকটা ইনপুটের জন্য আলাদা আলাদা আউটপুট আসছে কিনা এই জিনিসটা জি চেক স্যার, করি। জি বুঝতে পারছি বুঝতে পারছি। ঠিক আছে, আচ্ছা 1 টু 1 এর ক্ষেত্রে আমরা প্রত্যেকটা ইনপুটের জন্য আলাদা আউটপুট চাই। 1 টু এর ক্ষেত্রে আমরা চাচ্ছি যে কোডোমেন এবং রেঞ্জ মিলছে কিনা। দেখেন এখানে স্যার কোডোমেন আর এটা রেঞ্জ, অন টু হবে স্যার, কারণ কোডোমেইন তো বলছে সব পজিটিভ নাম্বার। হ্যাঁ আমার কোডোমেন just বলা স্কয়ার আছে আর করতেছি। প্লাস, আর আমরা স্কোয়ার করে সবসময় একটা পজিটিভ নাম্বারই পাবো, তাই সেই জিনিসটা আমার কি হবে 1 টু হবে। আমাদের এই জিনিসটা বাইজেক্টিভ হবে না, কেন? জাস্ট একটা ফলস হলেই আমাদের এই জিনিসটা বাইজেক্টিভ হবে, দুইটাই আমার ট্রু হতে হবে। পরের এক্সাম্পলটা দেখি, এখন আমার ডোমেন এবং কোডোমেন দুইটাই আর, এখন কি আমার 1 টু 1 হবে? না স্যার। না স্যার, হবে না। এটা আমাদের 1 টু 1 হবে না। ঠিক আছে, সেম কারণে আমরা যে আগের কারণটা দেখে আসলাম সেটা 1 টু কি হবে? না স্যার। না স্যার। এটা আমাদের 1 টু হবে না, কেন হবে না? কারণ স্যার এক্ষেত্রে তো কোডোমেন হচ্ছে যে নেগেটিভ আসতেছে কোডোমেনে এবং নেগেটিভও আসতে পারে, হ্যাঁ নেগেটিভও আসতে পারে, পজিটিভ আসতে থাকবে, পারে। হ্যাঁ, নেগেটিভও আসতে নেগেটিভ পারে, কিন্তু আমার রেঞ্জে কখনোই নেগেটিভ আসতে পারে না। আসতে পারে। জি স্যার। চাইলে তো তার এটা হবে 1 টু হবে না। ঠিক আছে, আর দুটাই যেহেতু ফলস, আমার বাইজেক্টিভ কি হবে? ফলস। সবাই কি ক্লিয়ার আমরা এক্সাম্পল গুলোতে? জি স্যার। ঠিক আছে, তো আমাদের কখনো যদি এরকম বাইজেক্টিভ চেক করতে দেওয়া থাকে এবং আমাদের থাকবে, আমাদের পরীক্ষাতে এই জিনিসটা থাকবে, আমাদের একটা ফাংশন দেওয়া থাকবে এবং আমাদের বাইজেক্টিভ কিনা ফাংশনটা এই জিনিসটা আমাদের কিন্তু বের করতে হবে। তখন আমাদের দুইটা জিনিস চেক করতে হবে, কি আমাদের এই যে ফাংশনটা থাকবে সাথে সাথে তার ডোমেন এবং কোডোমেনটাও চেক করতে হবে। দেখেন ডোমেন এবং কোডোমেনের সাপেক্ষে সেম ফাংশনের জন্যই কিন্তু একবার 1 টু 1 হচ্ছে, একবার হচ্ছে না, তাই না? জি স্যার। অন টুটা আবার একটু বুঝাই দেন। 1 টু তে দেখেন 1 টু 1 টু মানে শর্তটা কি? 1 টু হওয়ার শর্তটা কি? শর্তটা আমাদের মাথায় রাখতে হবে সবসময়, যে শর্তটা হচ্ছে আমাদের কোডোমেন এবং রেঞ্জ সমান হবে। আর কোডোমেন কি দেওয়া আছে? আর, আর মানে কি যে কোনো পজিটিভ নেগেটিভ রিয়েল নাম্বার, যে কোনো পজিটিভ নেগেটিভ বাস্তব সংখ্যা, কিন্তু আমরা স্কোয়ার করলে সবসময় কি পাবো? আমরা পজিটিভ নাম্বারই পাবো, তাই আমার কোডোমেন এবং রেঞ্জ সমান হবে না, আমি এটা বলে দিতে পারি। বুঝা গেছে? হ্যাঁ স্যার। আচ্ছা যেটা বলছিলাম যে আমাদের পরীক্ষাতে কিন্তু এরকম একটা ফাংশন দেওয়া থাকবে, এরকম একটা স্টেটমেন্ট দেওয়া থাকবে, তারপর আমাদের সেই ফাংশনটা, এই ফাংশনটা আমাদের বাইজেক্টিভ কিনা বা এগুলোও দেওয়া থাকতে পারে 1 টু 1 এবং 1 টু কিনা, এগুলো চেক করতে দেওয়া থাকবে। তো আমাদের শুধু ফাংশনটা দেখেই কিন্তু আমরা ডিসিশন নিতে পারবো না, আমাদের সবসময় এই যে ডোমেন এবং কোডোমেনটাও চেক করতে হবে। ঠিক আছে, অনেক সময় ডোমেন এবং কোডোমেনের সাপেক্ষে আমাদের ফাংশনটা বাইজেক্টিভ হতেও পারে। স্যার এক্সামে কি গ্রাফটা দেওয়া থাকবে? না গ্রাফ দেওয়া থাকবে না, আমাদের শুধু জাস্ট এরকম এক লাইনে এই জিনিসটা লিখে থাকবে, এইটুক লিখে থাকবে এবং কোশ্চেনটা থাকবে। ঠিক আছে? আচ্ছা জি স্যার, বুঝতে পারছি।
আমরা পরের টপিকে চলে যাই। পরের টপিক এখন এই টপিকগুলো ইজি এবং আপনারা দেখছেন এবং এই জিনিসগুলো আমার মনে হয় আপনাদের ম্যাথ কোর্সটাতেও আছে। ম্যাথ কোর্স আপনার অনেকে দুইটা ম্যাথ কোর্স, কোন কোর্সে এই জিনিসটা পড়াচ্ছে ফাংশনটা? তারা আমাদের মানে স্যার ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন ওইটা আর কি। ওমের ম্যাডাম পড়াচ্ছে? জি জি জি। আচ্ছা, ঠিক আছে, তাহলে তো হলো একই জিনিস দুইবার পড়ছেন, ভালোই তো। এগুলি করে নাই তো। খুব হালকা করাইছে, ওইভাবে ডিপলি করানো হয় না। আচ্ছা, সমস্যা নাই, ঠিক আছে। আমরা দেখি আইডেন্টিটি ফাংশন, এই জিনিসটা অনেক ইজি। আইডেন্টিটি ফাংশন, আইডেন্টিটি ওয়ার্ডটার মানে হচ্ছে জিনিসটা সেম থাকবে, হ্যাঁ, জিনিসটা চেঞ্জ হবে না। আইডেন্টিটি ওয়ার্ডটা, হ্যাঁ, যেখানেই দেখবেন না কেন, আইডেন্টিটি ম্যাট্রিক্স পড়েছি আমরা, মনে আছে কিনা আপনাদের? আইডেন্টিটি ম্যাট্রিক্স দিয়ে কোন একটা ম্যাট্রিক্সকে গুণ করলে কি হতো? ওই ম্যাট্রিক্সটাই থাকতো না, মনে আছে? জি স্যার। এরকম কোনো একটা ফাংশন বা কোনো একটা ম্যাট্রিক্স বা কোনো কিছুর আগে যদি দেখেন যে আপনার আইডেন্টিটি লেখা আছে, এটার মানেই হচ্ছে কিছু চেঞ্জ হবে না, ঠিক আছে, ওর কাজ চেঞ্জ করা না। তার মানে কি, এখানে ফাংশনের ক্ষেত্রে কি হবে, আমার ইনপুট যেটা থাকবে আউটপুটও সেটাই থাকবে, ঠিক আছে। ফাংশনের মধ্যে দিয়ে গেলে আমার যেটা ইনপুট ছিল সেটাই থাকবে। ইনপুট যদি 1 হয় আউটপুটও 1 হবে, ইনপুট যদি 2 হয় আউটপুটও 2 হবে, ইনপুট 3 হলে আউটপুটও 3 হবে, বুঝতে পেরেছো? এটাই হচ্ছে আমাদের আইডেন্টিটি ফাংশন। এটা কঠিন কিছু না, just নামটা আমাদের সবার মাথায় রাখতে। তারপরে চলে আসি আমরা ইনভার্স। এগুলো আমাদের অপারেশন, এগুলো থেকে আমাদের ম্যাথ থাকতে পারে, বড় বড় ম্যাথ থাকতে পারে। আমরা দেখি ইনভার্স থেকে আমাদের দুইটা জিনিস আসলে শিখতে হবে, কিভাবে ইনভার্স বের করতে হয়, আরেকটা ইনভার্স আসলে আমরা কখন বের করতে পারবো, ঠিক আছে। ইনভার্স আসলে সব সময় বের করা যায় না। ইনভার্স বের করার জন্য আমাদের যে ফাংশনটা থাকবে সেটাকে বাইজেক্টিভ ফাংশন হতে হবে। এখন বাইজেক্টিভ ফাংশন মানে কি? স্যার এক এক ফাংশন হতে হবে। শুধু কি এক এক ফাংশন? 1 2 এবং 1 হতে হবে। 1 1 এবং 1 2 দুটাই হতে হবে, ঠিক আছে। 1 to 1 এবং 1 2 এই দুইটা ফাংশনই কিন্তু হতে হবে। যদি হয় শুধুমাত্র তখনই আমরা, স্যার স্যার 1 2 কে কি বাংলায় সার্বিক বলা হয় নাকি? আমি জানি না আসলে বাংলায় কি বলা হয়, আমি আসলে জানি না। বাংলায় 1 2 ছিল, এভাবে ছিল। 1 2 নামে কোনো সেটই পড়িনি ভাই। সমস্যা নাই, আমরা এখন তো শিখলাম, তাই না? আচ্ছা, ইনভার্সের ক্ষেত্রে বলছিলাম কি, কিভাবে ইনভার্স বের করতে হয় সেই জিনিসটা আমাদের শিখতে হবে, এবং ইনভার্স কখন বের করা যাবে সেই জিনিসটা শিখতে হবে। ইনভার্স কিভাবে বের করতে হয় এই জিনিসটা অনেক সহজ, কিন্তু ইনভার্স কখন বের করা যাবে এটা ঘুরে ফিরে আমরা যে এই কাজটা করে আসলাম না, কোন একটা ফাংশনের জন্য ফাংশনটা বাইজেক্টিভ কিনা, এই কাজটা করতে হবে, ঠিক আছে। তো আমরা দেখি আমাদের এখানে ওই প্রুফটা দেওয়া আছে যে কেন আসলে একটা ফাংশনের ইনভার্স বের করার জন্য ফাংশনটাকে বাইজেক্টিভ হতে হবে। এই ফিগারটা মনে আছে? এরকম আমরা ফিগার দেখেছিলাম গত ক্লাসে, কয়েকটা ফিগার। জি স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, এটা কি আমাদের ফাংশন ছিল? আমরা প্রত্যেকটা যেরকম কোনো রিলেশন দেখি আমাদের ফার্স্টে আইডেন্টিফাই করতে হবে এটা ফাংশন কিনা। জি স্যার এটা ফাংশন। আচ্ছা, এটা ফাংশন। এটা ফাংশন হলে এটা কি 1 to 1 ফাংশন? না স্যার এটা 1 to 1 ফাংশন না। কেন 1 to 1 ফাংশন না? 2 এর জন্য দুইটা প্রি ইমেজ আছে। জি স্যার। 2 এর জন্য দুইটা প্রি ইমেজ আছে, ঠিক আছে। আচ্ছা, এটা কি আমার 1 to ফাংশন? না স্যার। না স্যার। না স্যার। কেন 1 to ফাংশন না? 4 এর জন্য কোনো ইমেজ প্রি ইমেজ নাই। ইমেজ নাই স্যার। 4 এর জন্য আমার প্রি ইমেজ নাই। অন্যভাবে কিভাবে আমরা বলতে পারি কথাটা? কথা ঠিক আছে, সমস্যা নাই, কিন্তু অন্য কিভাবে বলতে পারি আরো সহজ ভাবে? কোডোমেইন এবং রেঞ্জ মানে সমান না আর কি। হ্যাঁ, 4 আমার কোডোমেনে আছে, রেঞ্জে নাই, ঠিক আছে না, এরকম ব্যাপারটা। আচ্ছা, তো ইনভার্স করার মানে কি? ইনভার্স করার মানে হচ্ছে আমরা যদি আগের ইটাতে যাই, স্লাইডটাতে যাই, একটা ফাংশন আমার সেট যদি এ থাকে আর একটা বি থাকে, একটা ফাংশন কি বোঝায়? এ সেট থেকে বি সেটের মধ্যে সম্পর্কটা বোঝায়, এ থেকে বি এর রিলেশনটা বোঝায়, এ থেকে বি এর দিকে। এটাকে যদি আমি ইনভার্স করি তাহলে কি হবে? বি থেকে এ এর দিকে সম্পর্কটা বোঝাবে, বি থেকে এ এর দিকে সম্পর্কটা বোঝাবে। তাহলে আমাদের এই যে সম্পর্কটা আছে, এ থেকে 2, সি থেকে 2, বি থেকে 1, ডি থেকে 3, এটাকে যদি আমরা ইনভার্স করি পুরোটাকে, তাহলে কি হবে? ইম্পসিবল ফাংশন। সাইনগুলো জাস্ট চেঞ্জ হয়ে যাবে না? 1 থেকে বি, 2 থেকে এ, 2 থেকে সি, আবার 3 থেকে ডি। ইনভার্স করলে এরকম হয়ে যাবে না ব্যাপারটা? জি স্যার। আচ্ছা, এখন দেখেন আমি ইনভার্স করে ফেললাম, তাহলে সমস্যাটা কি কি হচ্ছে দেখেন তো। আমি যদি ইনভার্স করে ফেলি এই জায়গাতে, জাস্ট অ্যারো গুলো ঘুরাই দিই, এ থেকে 2 ছিল 2 থেকে এ করে দিলাম, তাহলে আসলে সমস্যাটা কি হচ্ছে? ফাংশনই হয় না। স্যার এটা ফাংশন হবে না। কেন ফাংশন হবে না? কি কারণে হবে না?
স্যার টু একটা এর 2 এর জন্য হ্যাঁ, দুটো, আবার হচ্ছে 4 এর কোনো মানে ইয়া নাই বা আমি যদি বলি 4 এর মানে আম আছে গাছ নাই, এরকম ব্যাপার হয়ে যাবে। স্যার এখানে 2 এর জন্য দেখা যায় দুইটা আউটপুট আসতেছে, তো ফাংশনটা হবে না। স্যার 4 এর জন্য হতে পারে যে 4 এর কোনো রিপ্লেস ইয়া নাই, ইমেজ নাই, এজন্য হতে পারে। হ্যাঁ, দুটাই রিজন আমরা দেখি। দেখেন আমরা কি বলেছিলাম, 1 to 1 হতে হবে। এই যে 1 to 1 যখন ছিল না, এ এর সাথে এ আর সি এর সাথে 2 এর সম্পর্ক ছিল, এটার কারণেই তো আমাদের জিনিসটা 1 to 1 হয়নি, তাই না? এটার কারণে 1 to 1 হয়নি। সো এই যে দেখেন, যখন আমরা ইনভার্স করছি তখন কি হচ্ছে, একটা ইনপুটের জন্য আমার দুইটা আউটপুট চলে আসছে। তো আমাদের এই জিনিসটা ফাংশনিং হচ্ছে না। আবার 1 to 1 যখন হচ্ছে না, তখন আমার যে 4 আউটপুট হিসেবে থেকে যাচ্ছিল, ইনভার্স করার সময় 4 আমার ইনপুট হিসেবে থেকে যাচ্ছে। আমার কোনো একটা ইনপুট ফাঁকা থাকতে পারবে না, ঠিক আছে? কোনো ইনপুট আমার ফাঁকা থাকতে পারবে না, প্রত্যেকটা ইনপুটের সাথে আমার সম্পর্ক থাকতে হবে ফাংশন হওয়ার জন্য। এই জন্য আমার আসলে জিনিসটা কথাটা লিখে আছে যে কেন ইনভার্স বের করার জন্য আমার প্রত্যেকটা ফাংশনকে 1 to 1 ও হতে হবে এবং সাথে সাথে 1 to ও হতে হবে। বুঝতে পেরেছি আমরা? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা এখন একটা ম্যাথ দেখি। ম্যাথ দেখার আগে এখানে ছোট একটা এক্সাম্পল দেওয়া আছে, সেটা হলো আইডেন্টিটি ফাংশনের ইনভার্স বের করা। আইডেন্টিটি ফাংশনের ক্ষেত্রে আমার যদি 1 ইনপুট থাকে, আউটপুট 1 হচ্ছিল, তো আমি ইনভার্স করলে কিছু কি চেঞ্জ হবে? না স্যার, সেমই থাকবে। আইডেন্টিটি ফাংশনের ইনভার্স করলে আসলে কিছুই চেঞ্জ হয় না। ইনপুট 1 ছিল, আউটপুট 1 হচ্ছিল, আমি যদি ইনভার্স করি ঘুরে ফিরে আবার ইনপুট 1 হবে, আউটপুট 1 থাকবে, সেম জিনিস, এটা আসলে চেঞ্জ হয় না। আমরা এখন একটা ম্যাথ দেখি। ম্যাথটা দেখেন, এই যে ফার্স্টে এ লাইনটা আর এ লাইনটা হচ্ছে আমার কোশ্চেন। হ্যাঁ, এটুকু মনে করেন আমাদের কোশ্চেনে থাকে, এবং নিচের পার্টটুকু হচ্ছে আমাদের অ্যান্সার। এখানে অ্যান্সার একটা পার্ট নাই, আমি দেখি পরে অ্যাড করে দেবো না হলে। সেটা হচ্ছে আমার কোশ্চেনটা দেখে কি দেওয়া আছে, লেট জি সাচ দ্যাট আর ইমপ্লাইজ আর। এটা দ্বারা কি বোঝাচ্ছে, জি হচ্ছে আমার ফাংশনের নাম, আর হচ্ছে আমার ডোমেন, এবং এ আর হচ্ছে আমার কি কোডোমেন, ঠিক আছে? এই জিনিসটা বোঝাচ্ছে। তারপর দেওয়া আছে কি, জি অফ এক্স ইকুয়াল টু 2x মাইনাস 1। এটা হচ্ছে আমাদের কি মেন ফাংশনটা। এই ফাংশনটা দেখেন, হোয়াট ইজ দ্য ইনভার্স ফাংশন, জি ইনভার্স, এটা জি ইনভার্স বোঝায়। এই ফাংশনটা আমার ইনভার্স বের করতে বলা আছে, এইটুকু হচ্ছে আমার কোশ্চেন। এভাবে আমাদের কোশ্চেন থাকে। তারপরে আমাদের এখানে সরাসরি ইনভার্স বের করতে লেগেছে, কিন্তু আমাদের মাঝে একটা স্টেপ থাকে। স্টেপটা হচ্ছে এই ফাংশনটা আমার বাইজেক্টিভ ফাংশন কিনা, এই জিনিসটা আমাদের চেক করতে হবে। এই যে ফাংশনটা আছে, এটা আমাদের বাইজেক্টিভ ফাংশন কিনা চেক করতে হবে। আমাদেরকে ফার্স্টে ডিটারমাইন করতে হবে যে ফাংশনটা আমাদের 1 to 1 ফাংশন কিনা, তারপরে এটা 1 to ফাংশন কিনা, তারপরে আমরা ওখান থেকে ডিসিশন নিতে পারবো কি এটা আমার একটা বাইজেক্টিভ ফাংশন কিনা। যদি বাইজেক্টিভ ফাংশন হয়, তাহলে আমরা তার ইনভার্স ফাংশন বের করতে পারবো। তারপরে আমরা এই নিচের কাজটুকু শুরু করব। বুঝা গেছে? যদি আমার বাইজেক্টিভ চেক করার সময় দেখতে পাই যে এটা আমার বাইজেক্টিভ ফাংশন না, যদি আমরা ইনভার্স বের করার সময় দেখতে পাই এটা আমাদের বাইজেক্টিভ ফাংশন না, তখন আমরা কি করব, সরাসরি বলে দেব এটার ইনভার্স বের করা সম্ভব না। কথা কি বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি। বাট স্যার আমি যে মানে হচ্ছে দুইটার 1 to 1 এবং 1 to 8 এই দুটো কি দেখা দেওয়া লাগবে আমার, মানে ইনভার্স বের করার ক্ষেত্রে? না, দেখাই দেওয়া লাগবে না, আপনাকে ডিসিশন নিতে হবে। হ্যাঁ, যদি 1 to 1 হয় তাহলে আপনি বলে দেবেন হ্যাঁ ফাংশনটা 1 2, ঠিক আছে। কিন্তু যদি না হয় তাহলে বলে দেবেন যে হ্যাঁ এই এক্সাম্পলটার জন্য 1 to 1 হচ্ছে না, এরকম। জি স্যার। স্যার ওই যে আগের এক্সাম্পল গুলা যে স্যার যেভাবে লিখছি, মানে এর জন্য এইটা বের হইছে, এটা সেভাবে হ্যাঁ, লেখা লাগবে না? আপনি লিখবেন না 1 to কেন হচ্ছে, 1 to যদি হয় তাহলে তো লেখা আসলে দরকার পড়ে না, কিন্তু যদি না হয় তখন আপনাকে একটা এক্সাম্পল অ্যাটলিস্ট দেখাতে হবে যে হ্যাঁ এই কারণে কোডোমেন এবং রেঞ্জ আলাদা, বা এই কারণে আমার এই দুইটা ইনপুটের জন্য সেম আউটপুট চলে আসছে, তাই 1 to 1 না। বুঝা গেছে? যদি না হয় আর কি। হ্যাঁ, যদি না হয় তাহলে কারণটা সহ দেখাই দিবেন। হলে আপনি কারণ দেখাতে পারেন, নাও দেখাতে পারেন, ম্যাটার করে, ঠিক আছে? ওকে। সবাই কি বুঝতে পারছি? আমরা এটা কিন্তু ম্যাথ এভাবে সলভ করতে হবে। হ্যাঁ, ম্যাথ কিভাবে সলভ করতে হবে সেই জিনিসটাই বললাম। আচ্ছা, তারপরে আমরা ডিসিশন নিলাম যে এটা একটা বাইজেক্টিভ ফাংশন, তাই এটা ইনভার্স বের করা যাবে। তারপরে আমরা এই যে এই নিচের স্টেপ গুলো করব, ঠিক আছে? জি অফ এক্স কে আমরা ওয়াই ধরতে পারি, স্বাভাবিক এটা, ওয়াই ইকুয়াল টু 2x মাইনাস 1। এই যে ওয়াই ইকুয়াল টু 2x মাইনাস 1 থেকে আমার কি বের করতে হবে, এক্স ইকুয়াল টু ওয়াই এর সামথিং। হ্যাঁ,
এক্স ইকুয়াল টু ওয়াই সামথিং বের করতে হবে। এটা জাস্ট আপনি কি করবেন, 1 কে আমি এই পাশে নিয়ে গেলাম, ওয়াই প্লাস 1 হলো, তারপরে এই যে 2 টাকে নিচে চলে আসলো, তো ওয়াই প্লাস 1/2। ঠিক আছে, এটাকে আপনি পরবর্তীতে এই যে এক্স আর ওয়াই কে চেঞ্জ করতে পারেন চাইলে, মানে এক্স এর জায়গায় ওয়াই লিখে ওয়াই এর জায়গায় এক্স লিখে লিখতে পারেন, না লিখলেও চলবে। এই জিনিসটাই হচ্ছে আমাদের ইনভার্স ফাংশনটা, এই জিনিসটাই হচ্ছে আমাদের ইনভার্স ফাংশনটা। আমাদের ইনভার্স ফাংশন যে বের করতে বলেছিল, এই জিনিসটা বের করে পারাটাই হচ্ছে আমাদের কাজ। ঠিক আছে, তারপরে আমাদের আলাদা কোশ্চেন থাকতে পারে, এটা আলাদা কোশ্চেন থাকতে পারে যে আমরা যে ইনভার্সটা বের করলাম, ইনভার্সটা ঠিক আছে কিনা এটা চেক করা। আমরা যে ফাংশনটা বের করলাম, এই ফাংশনটা আমাদের ঠিক আছে কিনা এটা আমাদের চেক করতে দিতে পারে। হ্যাঁ, এরকম ভাবে বলতে পারে যে চেক দ্য টেস্ট দ্য কারেক্টনেস অফ দ্যাট ইনভার্স ফাংশন। ঠিক আছে, এই ধরনের কোশ্চেন আমাদের থাকতে পারে। থাকলে আমরা নিচের এই 2 লাইনের কাজটা করব। কাজটা কি, এই ফাংশনে আমরা একটা ইনপুট বসালাম, মনে করেন বসালাম 3 বসালে আমাদের এই ফাংশনের আউটপুট কি আসে? 6 - 1 5 আসে। 5 আসে 5 আসে। আমার এই যে মেন ফাংশনের ইনপুট 3, আউটপুট 5, তাহলে এটা যে আমার ইনভার্স ফাংশন থাকবে তার ইনপুট 5 আর আউটপুট 3 হওয়ার কথা না? জি জি স্যার। স্যার 3 তো আসে। এই যে দেখেন এখানে এটা করা আছে, মেন ফাংশনে আমি ইনপুট 3 দিচ্ছি, আমার আউটপুট হচ্ছে 5, আর আমার ইনভার্স ফাংশনে আমি যদি 5 ইনপুট দিই তাহলে দেখবেন আমার 3 চলে আসছে। এই জিনিসটাই যদি দেখাতে পারেন আপনি, তাহলেই বোঝা যাবে যে আপনার যে ইনভার্সটা বের করেছেন ইনভার্সটা ঠিক আছে। বুঝা গেছে? জি স্যার। আচ্ছা, ঠিক আছে, এই ধরনের বইয়ে অনেক কয়েকটা এক্সাম্পল আছে, এক্সাম্পল গুলো প্র্যাকটিস করবেন, এই জিনিসগুলো কিন্তু পরীক্ষাতে আসে। তারপরে আমরা আরেকটা জিনিসে চলে যাই, ফাংশনের কম্পোজিশন বের করা। কম্পোজিশন বের করা হচ্ছে আমরা 2 বা তার বেশি ফাংশন একসাথে যোগ করতে পারি। আমরা ছোটবেলায় এই কাজটা করে এসেছি না? ছোটবেলায় আমরা কাজটা করে এসেছি না, হ্যাঁ স্যার। ধরো ফগ এবং গফ বের করা, জি স্যার। ফগ এবং গফ বের করা, এই জিনিসটা কিন্তু আমরা করে এসেছি। আমরা দেখি আবার, তো দেখেন আমার এখানে ডেফিনেশন থেকে আমরা দেখি, সাথে সাথে ফিগারটাও দেখবো। একটা ফাংশন ধরে নিচ্ছে জি, জি একটা ফাংশন যেটা হচ্ছে সেট এ থেকে সেট বি এর দিকে, সেট এ সেট বি, সেট এ থেকে বি এর দিকে আমি একটা ফাংশন ধরে নিচ্ছি জি। আরেকটা ফাংশন ধরে নিচ্ছি বি, যেটা হচ্ছে সেট বি এবং সেট সি এর মাঝে। ঠিক আছে, এখন আমি চাচ্ছি ফগ বের করতে, মানে হচ্ছে সেট এ থেকে সেট সি এর মাঝে সম্পর্ক বের করতে। এটাই হচ্ছে আমার ফগ, অথবা এফ অফ জি অফ এ, বা এফ অফ জি অফ, যদি মাঝে এক্স থাকে এক্স। ঠিক আছে, এটাকে কিভাবে বলবো আমরা? এফ অফ জি অফ এ, আর এটাকে কি বলবো? ফগ অফ এ। বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, ঠিক আছে, আমরা তাহলে এটা রিলেটেড একটা এক্সাম্পল দেখি। মনে করেন আছে আমার 2x, সরি, এফ অফ এক্স ইকুয়াল টু 2x এবং জি অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার। আমি যদি এটার ফগ বের করি তাহলে কি আসবে? সবাই একটু ট্রাই করে দেখেন, আমি যদি ফগ বের করি কি আসবে? ফগ মানে কি? ফগের ফুল মানে ফগ মানে কি আসলে? জি অফ এক্স এফ অফ জি স্যার, এফ অফ জি। এফ অফ জি অফ এক্স। হ্যাঁ, ফগ অফ এক্স মানে হচ্ছে জি অফ এক্স। হ্যাঁ, এভাবে বলতে হবে, এফ অফ জি অফ এক্স। 2x কি আসবে? স্কয়ার। স্যার 4x স্কয়ার। গফ 4x স্কয়ার নাকি? ফগ আমার কি আসে? ফগ কি আসে? 2x স্কয়ার। 2x স্কয়ার। তো 2x স্কয়ার আসবে তো, ফোন না স্যার। gx টা বসাই দিব আমি fx এর জায়গায়, তাহলে 2x স্কয়ার। দেখেন, হ্যাঁ, 2x আমরা সবাই স্কয়ার। আমরা দেখি সবাই, এফ অফ জি অফ এক্স, সবাই একটু মিউট করে ফেলেন। হ্যাঁ, আমরা আসছে ফগ অফ এক্স থেকে আমি কি লিখতে পারি? এফ অফ জি অফ এক্স। ফার্স্টে আমার কাজ হবে, জি অফ এক্স এর কাজটা হবে, জি অফ এক্স কি আছে? এক্স স্কোয়ার। আমি এক্স স্কোয়ার বসাই দিলাম, তারপরে আমার এখন কি এসছে? এফ অফ এক্স স্কোয়ার। যে 2x এর এক্স এর জায়গায় আমার এক্স স্কোয়ারটা বসে যাবে, 2x স্কোয়ার। আমি যদি গফ বের করি, গফ মানে কি? গফ মানে কি? জি অফ জি অফ এফ এফ অফ অফ এক্স। এক্স। জি অফ এফ অফ এক্স। তাহলে এটার অ্যান্সার কি আসবে?
স্যার এটা 2x স্কয়ার আসবে, সরি এটা 4x স্কয়ার আসবে। 4x স্কয়ার। দেখেন আমাদের কি এসছে, জি অফ এফ অফ এক্স। এফ অফ এক্স কি আছে আমার, 2x আছে, 2x। তাহলে এই যে x এর জায়গায় আমার এখন 2x বসে যাবে, তাহলে কি হবে 2x হোল স্কয়ার। 2x হোল স্কয়ার মানে হচ্ছে আমার কি 4x স্কয়ার। সবাই কি ক্লিয়ার এক্সাম্পলটা? জি স্যার, ক্লিয়ার। আমাদের কিন্তু এরকম ছোটখাটো জিনিস আসতে পারে, হ্যাঁ, যে এরকম ছোটখাটো ফগ এবং গফ বের করার প্রশ্ন আসতে পারে। এগুলো কি আমাদের নৈবিত্তিকে আসতে পারে? নৈর্ব্যক্তিকে আসতে পারে, আমাদের ইসেও আসতে পারে, ছোটখাটো 2 মার্কের জন্য ম্যাথ আসতে পারে, ঠিক আছে। আচ্ছা, আমরা দেখি এখন আমরা যদি অ্যাসাইনমেন্ট দেওয়া থাকে, না অ্যাসাইনমেন্ট গুলো দেওয়া থাকে, এখান থেকে আমরা ফগ এবং গফ বের করতে পারি কি। দেখেন আমার এখানে কি দেওয়া আছে, জি দেওয়া আছে কি এ থেকে এ, এ থেকে এর মধ্যে ই দেওয়া আছে, রিলেশন দেওয়া আছে, আর এফ দেওয়া আছে এ থেকে বি এর মধ্যে। এই অ্যাসাইনমেন্ট গুলো থেকে আমি যদি গফ বের করি, ফার্স্টে দেখেন তো আমার ফগ বের করা সম্ভব কিনা। আমরা ফগ দেখি তারপর গফ দেখছি। হ্যাঁ, ফগ মানে কি, এফ অফ জি অফ জি অফ জি অফ, এক্স। তাই না, এফ অফ জি অফ এক্স। তাহলে জি অফ এক্স কি হবে আমার, এ থেকে এ, আর এফ অফ এক্স কি এ থেকে বি। আমরা যদি একটু খেয়াল করে আসি আগে একটা এক্সাম্পল, এই যে এ থেকে বি এর মাঝে আমাদের সম্পর্ক ছিল, আবার বি থেকে সি এর মাঝে আমাদের সম্পর্ক ছিল, তাই আমি এ থেকে সি এর মাঝে একটা সম্পর্ক তৈরি করতে পারছিলাম। এখন দেখেন আমাদের তো কি আছে এখানে এক্সাম্পলটাতে, এ থেকে বি এর একটা সম্পর্ক আছে, এটা আমার একটা সম্পর্ক, আবার আছে এ থেকে এ। তাহলে আমি কি এই এ থেকে শুরু করে এই এ পর্যন্ত সম্পর্ক তৈরি করতে পারবো? সবাই দেখেন একটু ভালো করে ব্যাপারটা। হ্যাঁ, মনে হয় না তো স্যার, পারবো এটা? না আমরা না স্যার, পারবো না, পারবো হ্যাঁ না, পারবো না স্যার। আমরা পারবো না। পারবো আমাদের না স্যার, আমাদের মাঝে এখানে কি থাকা লাগতো, বি বি থাকা থাকা লাগতো। লাগতো, বি। বি থাকা লাগবে। মাঝেরটা তো ম্যাচ করতে হবে, তাই না, মাঝের যে ব্রিজটা সেটা তো ম্যাচ করতে হবে, তাই না। ম্যাচ করলেই আমরা আসলে সেখানে যেতে পারবো। কিন্তু আমি যদি গফ বের করি, মানে এ থেকে এ আবার এ থেকে বি, তাহলে এই যে এ আর এ এখন ম্যাচ করছে না, হ্যাঁ এই স্যার। জন্য আমি এই এ থেকে এ বি তে যেতে পারবো, গফ বের করতে পারবো। কথাটা বুঝে গেছে? জি স্যার। যদি আমি একটা এলিমেন্ট দিয়ে চিন্তা করি, তাহলে দেখেন এই যে 1 থেকে আমি 3 তে যেতে পারছি, আবার এখানে দেখেন তো 3 থেকে আমি ডি তে যেতে পারছি, তাহলে আমি 1 থেকে ডি এ যেতে পারছি, এই কথাটা আমি বলতে পারবো। কিন্তু আমি যদি বলি 1 থেকে আমি বি তে যেতে পারছি, আমি এই রিলেশনে এসে বি থেকে কি কোথাও যেতে পারছি? বি তো আমার নাই, বুঝা গেছে? তাই আমি আসলে ফগটা বের করতে পারছি না, গফটা আসলে বের করতে পারবো। দেখেন আমাদের গফ কি আসবে, একটা আমি বলে দিলাম, দেখেন 1 থেকে আমি ডি তে যেতে পারছি, 1 থেকে 3, 3 থেকে ডি, তাই আমি যদি গফ বের করি তাহলে আমি 1 থেকে ডি তে যেতে পারছি। 2 এর ক্ষেত্রে কোথায় যেতে পারবো আমি? বি। 2 টু থেকে থেকে বি তে। বি। 2 থেকে B তে 1 এ যেতে পারছি, 1 থেকে বি তে যেতে পারছি, তাই আমি যদি গফ বের করি তাহলে আমি 2 থেকে বি তে যেতে পারবো। 3 থেকে কোথায় যেতে পারবো? স্যার এতে। 3 থেকে a তে। 3 থেকে এ তে আমি যেতে পারবো, দেখেন 3 থেকে আমি 2 তে যেতে পারছি, আর এখানে আমি 2 থেকে এ তে যেতে পারছি, তাই আমি 3 থেকে এ তে যেতে পারবো। ঠিক আছে, তো আমি গফ বের করলে এরকম একটা অ্যাসাইনমেন্ট পাবো, এ থেকে ডি, 2 থেকে বি এবং 3 থেকে A। বোঝা গেছে? জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে আমরা পরের এক্সাম্পল দেখি, ঠিক আছে। পরের এক্সাম্পলটা একটা কনসেপ্টের মতো, হ্যাঁ, আমরা দেখি। আমরা যে ফগ এবং গফ বের করলাম, ফগ এবং গফ, এটা কি ছিল আমাদের, দুইটা ফাংশন ছিল আলাদা, তাই না, দুটো আলাদা ফাংশন ছিল। সো একটা যদি মেন ফাংশন হয়, আরেকটা যদি আমার তার ইনভার্স ফাংশন হয়, একটা যদি একটা নর্মাল ফাংশন হয় এবং তার পরেরটা যদি তার ইনভার্স ফাংশন হয়, তাদের মাঝে যদি আমরা যে ফগ গফ অপারেশন বা কম্পোজিশন অপারেশনটা করি, তাহলে আমার সরাসরি কি চলে আসে, এক্স চলে আসে, সরাসরি আমার এক্স চলে আসে। বুঝা গেছে? না স্যার। ঠিক আছে, আমরা করে দেখবো, হ্যাঁ, আমরা ম্যাথটা করে দেখবো, সমস্যা নেই। এক মিনিট দাঁড়ান।
আচ্ছা দেখেন জিনিসটা কেন আসে, আমার এখানে একটা ম্যাথ দেওয়া আছে, ম্যাথ দিয়ে আমরা জিনিসটা প্রুফ করে দেখি। এফ অফ এক্স দেওয়া আছে কি 2x - 1, আর এফ ইনভার্স এক্স দেওয়া আছে কি x + 1/2। আমরা একটু আগে যে এক্সাম্পলটা করে আসলাম সেখান থেকে আসলে নেওয়া। মনে করেন এই দুইটা আমার দেওয়া আছে, আমি এখন এটা এফ অফ এফ ইনভার্স এক্স বের করতে চাচ্ছি, এফ অফ এফ ইনভার্স এক্স বের করতে চাচ্ছি। দেখেন কি আসে, এফ অফ এফ ইনভার্স এক্স, এফ ইনভার্স এক্স কি আছে আমার x + 1/2, x + 1/2 লিখে দিলাম। এফ অফ এই পুরো জিনিসটা, এফ এর আমার কি দেওয়া আছে 2x - 1, যে এই x এর জায়গায় এই পুরো জিনিসটা বসে যাবে না? এফ অফ এক্স হ্যাঁ এর স্যার। জি স্যার। এটা হচ্ছে আমার এটা, আর এক্স এর ভ্যালু হচ্ছে এই জিনিসটা, তাহলে আমার এই জিনিসটা পুরোটাই বসে যাবে। দেখেন 2 × x + 1/2 - 1, এটা কাটাকাটি করলে লাস্টে এসে শুধু আমার এক্স থাকে। স্যার 2 নাম্বার লাইনটা একটু বুঝি নাই, যদি আবার একটু বলতেন। 2 নম্বর লাইনটা, জি স্যার। দেখেন 2 নম্বর লাইনটা দেখেন আমার কি আছে, এফ অফ এফ ইনভার্স এক্স। এখন এফ ইনভার্স এক্স আমার কি দেওয়া আছে, এটা আমার কিন্তু দেওয়া আছে, হ্যাঁ এই জিনিসটা দেওয়া আছে। এফ ইনভার্স এক্স কি দেওয়া আছে x + 1/2, এই যে x + 1/2 আমি বসে দিচ্ছি। এখনো কি বুঝতে পারেন নাই? জি স্যার, বুঝতে পারছি। ঠিক আছে, স্যার অ্যাকচুয়ালি কি যে এখানে f অফ x, এটাকে শুধু একটা x ধরে নেব প্রথমে, না? এই যে প্রথম লাইনটাকে f অফ x ধরে এই আমার f অফ x এর মানটা বসাবো, তাই না? এটাকে x আর ধরে, হ্যাঁ, এই যে এটাকে পুরোটাকে x ধরে জাস্ট f টাকে বাদে হ্যাঁ এই x এর জায়গাতে আপনার কি বসবে, যে এই f যে x এর জায়গাতে এই জিনিসটা বসবে না? জি জি এখানে যদি আপনার কোনো ভ্যালু থাকতো তাহলে তো ভ্যালু বসাই দিতেন, তাই না? এরকম জি ব্যাপার। স্যার। সবাই দেখেন এই জিনিসটা বুঝতে পারছি কিনা আমরা। জি স্যার। হ্যাঁ স্যার, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা যদি দেখেন এটা কি ছিল, এফ অফ এফ ইনভার্স এক্স, আবার যদি থাকে এফ ইনভার্স অফ এফ এক্স থাকে, এরকম থাকে, তাও কিন্তু দেখেন আমার এক্স আসে। দেখি আমরা এফ ইনভার্স অফ এফ অফ এক্স এরকম আছে, তাহলে এফ অফ এক্স এর জায়গাতে কি বসবে আমার 2x - 1, 2x - 1। আবার এফ ইনভার্স 2x - 1 এর জায়গাতে কি হবে, এই যে মাঝের এক্সটা আছে, মাঝের এক্স এর জায়গাতে এই জিনিসটা বসে যাবে না? জি স্যার। তো যা বসে যাবে, তারপর ক্যালকুলেশন করে দেখবেন আবার আমার এক্স চলে আসে। ঠিক আছে, এটা একটা থিওরির মতো আমরা প্রুফ করে দেখলাম যে আমরা যদি কোনো একটা ফাংশন এবং তার ইনভার্সের কম্পোজিশন বের করি, মানে একটা ফাংশন এবং তার ইনভার্সের কম্পোজিশন বের করি, আমার কি চলে আসে, এক্স চলে আসে। ভেরিয়েবল চলে আসে। হ্যাঁ ভ্যারিয়েবলটাই চলে আসে। আমি যদি এখানে থাকতো এফ অফ এফ ইনভার্স 4, তাহলে কি আসতো আমার 4 ই আসতো, 4ই মানে আসতো। ডোমেন এবং রেঞ্জ সেম হয়ে যাবে। হ্যাঁ সেম চলে আসবে, ডোমেন এবং রেঞ্জ চেঞ্জ হবে না, ইনপুট এবং আউটপুট সেম হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা এত দূরই ছিল আমাদের টপিক। আসলে এই জিনিসটা আমাদের হচ্ছে 2.3, আমরা সেটের যে চ্যাপ্টারটা দেখছিলাম 2.1 2.2, এটা 2.3টাই হচ্ছে আমাদের ফাংশনের চ্যাপ্টারটা। পেজ নাম্বার দেওয়া আছে এবং কয়েকটা এক্সারসাইজের প্রবলেমও দেওয়া আছে, জিনিসগুলো প্র্যাকটিস করে দেখবেন তাহলে জিনিসটা পারবে। ঠিক আছে, এটা একটা ছোট চ্যাপ্টার আমাদের, সেট এবং ফাংশন এই দুটোই আমাদের কিসে আছে, আমাদের ক্লাস টেস্ট যেটা আছে রবিবার সেটা ইনক্লুডেড। হ্যাঁ রবিবার আমাদের যে ক্লাস টেস্ট হবে সেটা কিন্তু সেট এবং ফাংশন দুটাই আছে। আর আজকে আমাদের ফাংশনটা শেষ হলো। আর কোনো কোশ্চেন আছে এখানে? স্যার আজকে যে পড়াইছেন এই ফাংশনটাও দিবেন? হ্যাঁ আজকের এই যে স্লাইডটা শেষ হলো না, দুইটা স্লাইড, স্লাইড 3 এবং স্লাইড 4। মানে স্যার আজকের ক্লাস পর্যন্ত সবকিছু সানডেতে, হ্যাঁ সানডে টেস্ট আসবে। হ্যাঁ আজকের ক্লাসটাও থাকবে সানডে। স্যার এখানে কি প্রেডিকেট লজিক ওইগুলো থাকবে? না এগুলো থাকবে না। স্যার মিডে কি প্রেডিকেট লজিক থাকবে? হ্যাঁ থাকবে। স্যার তাহলে আপনি একটু টপিকটা একটু লিখে দিন তাহলে টেস্টের ইয়েতে। হ্যাঁ আমি একবার লিখে দিচ্ছি অলরেডি, তাও দেখি আমি লেখা আছে না ডিটেলসে তো? হ্যাঁ স্যার, লিখা আছে। ঠিক আছে আমি প্রেডিকেটে স্যার অনেক কনফিউশন আছে। আচ্ছা থাকলে তো বলবেন, আমি তো দেখাই দেবো ক্লাসের শুরুতে শেষে তো আমি দেখাই দেবো। এই যে দেখেন আমরা ক্লাস টেস্ট 2 এর অ্যানাউন্সমেন্টটা দিয়েছি, রবিবার আছে, এই যে সেট স্লাইড, এই যে স্লাইড 3 আর 4। ঠিক আছে 1 2 কিন্তু নাই, ক্লাস টেস্টে নাই, কিন্তু মিডে থাকবে। থ্যাংক ইউ হ্যাঁ স্যার, স্যার। পাইছি স্যার।
আচ্ছা, আমি আবার দিব আজকে রাতের মধ্যে, হয়তো আবার একটা পোস্ট দিব, আর মিড টার্মেরও আমি একটা অ্যানাউন্সমেন্ট পোস্ট দিব, ঠিক আছে? পোস্টটা আমি আপনাদের রবিবারের আগেই দেওয়ার চেষ্টা করব। আপনার রবিবারের মধ্যে পোস্টটা পড়ে দেখবেন, পোস্টটাতে যদি কোনো সমস্যা থাকে আমাকে জানাবেন, ঠিক আছে? মিডে আমরা অনেক অনেক না, কিছু রুলস ফলো করি আর কি, রুলস গুলোতে যদি কারো কোনো সমস্যা থাকে তাই। স্যার মিড অ্যাকচুয়ালি কিভাবে পরীক্ষাটা নেওয়া হবে অনলাইনে? এই যে আমরা ক্লাস টেস্ট যেভাবে নিই, না ফেস টু ফেস আসতে হয় ক্যামেরার সামনে? না ক্যামেরা অন করতে হয় না। ওকে স্যার। বললাম তো আপনার ক্লাস টেস্ট যেভাবে হয় মিড টার্মটাও সেভাবে হয়, ঠিক আছে? ক্লাস টেস্টটা যদি একটু কম টাইমে হয়, 15 স্যার মার্কের হয়। অ্যাটেন্ডেন্স কি নিছেন? না নাই নিব নিব। যেটা বলছিলাম যে আমাদের মিড টার্মটা কি হয়ে থাকে, একদম ক্লাস টেস্টের মতো হয়। আমরা যেভাবে ক্লাস টেস্ট নিই না, সেম হইতে হবে আমাদের, পুরোপুরি সেম হইতে হবে, কোনো কিছু চেঞ্জ নাই, ঠিক আছে? জাস্ট আরেকটা মানে একটা মিড টার্মের সময় 20 মার্কের পরীক্ষা হয়, 1 ঘন্টা টাইম থাকে, 1 ঘন্টার সাথে হচ্ছে 5 থেকে 10 মিনিট হয়তো এক্সট্রা দেওয়া হবে আপনাদের যে ফাইল সাবমিশনের জন্য, এটা একটা জিনিস। আর একটা অ্যাসাইনমেন্ট থাকে 10 মার্কের, যেটার টাইম থাকে 24 ঘন্টা, ঠিক আছে? ওটা পরীক্ষার দিনই থাকে, বুঝতে পারছেন? 24 ঘন্টা টাইম থাকে, 24 ঘন্টার মধ্যে একটা অ্যাসাইনমেন্ট সলভ করে দিতে হবে। যেই দিন আমাদের মিট ওই দিন কি আবার অ্যাসাইনমেন্টটা থাকবে? হ্যাঁ ওই দিনই থাকে। স্যার তাইলে পরীক্ষার পড়া পড়বো না অ্যাসাইনমেন্ট লিখবো স্যার? একই তো, মানে যে 5টা সিলেবাসে একই জিনিস তো। স্যার ওই 20 মিনিটের ভিতরে কি কি থাকবে? এই স্লাইড 1 2 3 4 এগুলো? হ্যাঁ 1 2 3 4 মিডের সিলেবাস হবে 1 2 3 4 5। আমরা আরেকটা জিনিস পড়বো, আর স্যার একটা ছোট জিনিস। অ্যাসাইনমেন্ট স্যার কয় মার্ক থাকবে? অ্যাসাইনমেন্ট থাকবে 10 মার্ক, এবং হচ্ছে মিডের পরীক্ষাটা যেটা হবে ওটা হবে 20 মার্ক। আর বললাম তো ক্লাস টেস্ট আমরা 15 মার্কের যেভাবে দিই না, এটা মিড টার্ম দিব আমরা 20 মার্কে, সেম। এটা আলাদা ভয় পাওয়ার কিছু মোট কত মার্ক স্যার দিবেন? মিড হচ্ছে 30 মার্কে, টোটাল হচ্ছে মিড 30 মার্ক। জি স্যার জি স্যার। মিড মিস করলে কিন্তু আবার মিড মেকআপ দিতে হয়। হ্যাঁ, মিড কোনো কারণে যদি মিস হয় ওটার জন্য আবার জরিমানা করে মনে হয়, জরিমানা করে আবার মেকআপ দিতে হয়। তো মিড কিন্তু মিস করা যাবে না। ক্লাস টেস্টের মতো না যে আপনি দিলেন না দিলেন, মিড না দিয়ে কিন্তু পরবর্তীতে আবার ফাইনালও দেওয়া যাবে না, এরকম সমস্যা থাকে, সেমিস্টার ড্রপ হয়ে যায়। তো মিড টাইমের সময় আমাদের সবাইকে একটু সতর্ক থাকতে হবে। আর মিড টাইমের সময় তো শুধু পরীক্ষাই চলবে আপনাদের ওই একটা সপ্তাহ। আপনাদের রুটিন কি কোনো পাইছেন? না স্যার। না স্যার। আমাদের পরীক্ষাটাই মনে হয় প্রথমে হবে। হ্যাঁ, আমাদের পরীক্ষাটাই ফার্স্ট টাইম মনে হয়, 1 তারিখে মনে হয় আমাদের পরীক্ষা থাকবে। স্যার মিডের পরে কি আর একটা ক্লাস টেস্ট হবে? মিডের পর হ্যাঁ আরেকটা ক্লাস টেস্ট হবে। মোট তো 3টাই হবে নাকি? না হ্যাঁ 3টাই হবে, 3টা হবে। আর কারো যদি মিস থাকে তখন ওই জিনিসটা হবে আর কি। যাদের তো 3টে রেকর্ডিং অফ করে দিলে মনে হয় ভালো হয় স্যার। কেন কি বলবেন এমন যেটা